নমস্কার, অ্যাসপিরেশন স্টাডি সার্কেলের নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। আসন্ন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্যে আমরা নতুন ভিডিও সিরিজ শুরু করছি, যেখানে আমরা প্রত্যেকটা সেকশন থেকে টপ এক্সপেক্টেড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো বাজেটও পেশ হয়ে গেছে, সেখানে প্রায় 1,00,000 শূন্যপদ ভরাট করার কথা বলা হয়েছে, যার মধ্যে প্রায় 50,000 তোমার সরকারি চাকরি নেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্ট করা হবে। তো সেইখানে দেখো, আমাদের আসন্ন পঞ্চায়েত পরীক্ষার জন্য আজকে আমরা দেখব পঞ্চায়েত রিলেটেড জিকে। পঞ্চায়েত থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা শুধুমাত্র পঞ্চায়েতের জন্য না, আসন্ন যে কোনো গভর্নমেন্ট এর এক্সাম, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো শুরু করা যাক। প্রথম, কনস্টিটিউশন এবং আর্টিকেলস থেকে 1 থেকে 30 নম্বর প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্নটা বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি এর মাধ্যমে ভিলেজ পঞ্চায়েতকে সংগঠিত করার নির্দেশ রাষ্ট্রকে কোন আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়েছে? তো এটা হবে উত্তর স্বাভাবিকভাবে আর্টিকেল নম্বর 40। প্রসঙ্গত বলে রাখি, ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা এটা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। কোন পার্টে আছে? পার্ট 4-এ রয়েছে। কত থেকে কত নম্বর আর্টিকেল? 36 থেকে 51 নম্বর আর্টিকেল অব্দি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডিপিএসপি কোন পার্টে রয়েছে? একটু আগেই বললাম, পার্ট নাম্বার 4, আর্টিকেল হচ্ছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে। এই ডিপিএসপি কে 3টে ব্রড গ্রুপে ভাগ করা হয়, সেগুলো কি কি? একটা হচ্ছে সোশ্যালিস্টিক, একটা হচ্ছে গান্ধিয়ান, আর একটা হচ্ছে লিবারাল বা ইন্টেলেকচুয়াল। ঠিক আছে, এই 3টে গ্রুপে এই ডিপিএসপি গুলোকে ভাগ করা হয়। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ডিপিএসপি আদালতের মাধ্যমে এনফোর্সেবল না হলেও 37 নম্বর আর্টিকেল কোন আর্টিকেল অনুযায়ী এটাকে কি হিসেবে দেখা হয়? তো এটাকে দেখা হয় ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। তো দেখো, বেসিক্যালি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেইটা যদি লঙ্ঘন হয়, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে মামলা লড়তে পারি। কিন্তু ডিপিএসপি যদি লঙ্ঘন করা হয়, সেটার বিরুদ্ধে তুমি কেস করতে পারবে না, অর্থাৎ এনফোর্সেবল না। কিন্তু এইটা স্টেটকে নির্দেশ দেওয়া হয়, যেহেতু স্টেট প্রিন্সিপাল এর ওপরে, স্টেট পলিসির উপরে, তো রাজ্যের গভর্নেন্স চালানোর জন্য এটা একটা ফান্ডামেন্টাল হিসেবে গণ্য করা হয়। এটা কোথায় বলা আছে? আর্টিকেল নম্বর 37-এ বলা আছে। কোশ্চেন নাম্বার 4, আর্টিকেল 40 এর মূল উদ্দেশ্য। তো স্বাভাবিকভাবে একটু আগে আমরা দেখলাম ভিলেজ পঞ্চায়েত সংগঠিত করে সেলফ গভর্নমেন্টের পাওয়ার দেখা। এর পরের প্রশ্ন, আর্টিকেল 40 এর ভাবনাকে ঘিরে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের বাস্তব রূপ দেয় কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? তো আমরা জানি এই পঞ্চায়েত, দেখো কোশ্চেনটা ঘুরিয়ে দেবো, আমাদের পঞ্চায়েত দিয়ে ডাইরেক্ট দেয়, এখানে আর্টিকেল 40 বলে সেটাকে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেভাবে বলা আছে। তো এটা হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1993 সালে এটা কার্যকর হয়েছে। আর একইভাবে আহ 74তম অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে কোন আরবান লোকাল বডিজ অর্থাৎ মিউনিসিপালিটিকে মান্যতা দেওয়া হয়েছিল। এর পরের প্রশ্ন, কনস্টিটিউশন অ্যাক্ট, যেটা তোমাকে একটু আগে বললাম 73rd অ্যামেন্ডমেন্ট, এর মাধ্যমে কোন পার্ট দুটোকে বিষয়ের মাধ্যমে পঞ্চায়েত কোন পার্ট দুটোতে গঠন যুক্ত হয়? তো দেখো, আমরা জানি আর্টিকেল 9 নম্বরে যুক্ত হয়েছে পঞ্চায়েত, এবং 11 শিডিউলে যুক্ত হয়েছে পঞ্চায়েত। 9-এর এ হচ্ছে, আমরা জানি 9-এর এ হচ্ছে মিউনিসিপালিটির সাথে জড়িত, এবং এটা হচ্ছে তোমার 12 শিডিউলে। তাহলে এই অপশনটা কার সাথে জড়িত? এটা হচ্ছে মিউনিসিপালিটির সাথে জড়িত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে 73rd অ্যামেন্ডমেন্টের কথা বললাম, এটাতে কতগুলো সাবজেক্ট আছে? পঞ্চায়েতে সাবজেক্ট আছে 29টা। ঠিক আছে, 29টা সাবজেক্ট আছে। আর মিউনিসিপালিটিতে কতগুলো সাবজেক্ট আছে? 18টা। এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। এর পরের প্রশ্ন, পঞ্চায়েত সম্পর্কিত কনস্টিটিউশনাল প্রভিশনস কনস্টিটিউশনের কোন আর্টিকেল রেঞ্জের মাধ্যমে আছে? তো 243 থেকে 243-এর ও। ঠিক আছে, এই আর্টিকেলের পঞ্চায়েতের কথা উল্লেখ করা আছে। ঠিক আছে,
এখানে যদি দেখো 243-এর এ, 243-এর এ তে হচ্ছে গ্রাম সভার কথা বলা আছে। এর মধ্যে কোন কোন আর্টিকেল গুলো ইম্পর্টেন্ট হতে পারে? 243-এর এ তে গ্রাম সভার কথা বলা আছে। 243-এর বি তে, 243-এর বি তে বলা আছে কনস্টিটিউশন অফ পঞ্চায়েত। কনস্টিটিউশন অফ পঞ্চায়েতের কথা বলা আছে কোথায়? 243-এর বি নম্বর আর্টিকেলে। আর এর পাওয়ার বলা আছে 243-এর জি তে, পাওয়ারের কথা বলা আছে। ঠিক আছে, ইলেকশনের কথা বলা আছে 243 কে তে, ইলেকশনের কথা বলা আছে। আর 243-এর ও তে কোর্ট বারের কথা বলা আছে। এই আর্টিকেল গুলো, এই সাব আর্টিকেল গুলো পড়ে যেও কনস্টিটিউশনের পঞ্চায়েতের মধ্যে থেকে। ঠিক আছে, এইগুলোই আসে, এর বাইরে কিছু আসবে না। নেক্সট প্রশ্ন, 11 শিডিউলের মূল গুরুত্ব। একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে পঞ্চায়েতের ফাংশনাল সাবজেক্ট লিস্ট বার করা হচ্ছে তোমার এক্সাম 11 শিডিউলের গুরুত্ব। 11 শিডিউলে দেখো আমরা 29টা পসিবল সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি একটু আগেই যেটা আলোচনা করলাম সেটাই এখানে কোশ্চেন আকারে দেওয়া আছে। পঞ্চায়েতের জন্য মোট কতগুলো ফান্ডামেন্টাল সাবজেক্ট আছে? 18টা। আর এখানেই মিউনিসিপালিটির জন্য কতগুলো আছে? মিউনিসিপালিটির জন্য সরি, পঞ্চায়েতের জন্য আছে হচ্ছে 29টা। ঠিক আছে, আর মিউনিসিপালিটির জন্য আছে কতগুলো? 18টা। এই দুটো মাথায় রেখো। আর এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা যে পার্ট গুলো আমাদের 3টে পার্টে, শিডিউলের শিডিউলের 3টে পার্টে ভাগ করা রয়েছে বিষয়গুলোকে। একটা হচ্ছে তোমার স্টেট লিস্ট, একটা হচ্ছে তোমার ইউনিয়ন লিস্ট, আর একটা হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, এই লিস্টে কতগুলো কোথায় সাবজেক্ট আছে সেটাও আমাদের জানা জরুরি। তো স্টেট লিস্টে সাবজেক্ট হচ্ছে 100টা। সরি, ইউনিয়ন লিস্টে সাবজেক্ট আছে 100টা, স্টেট লিস্টে সাবজেক্ট আছে 61টা, আর কনকারেন্ট লিস্টে আছে 52টা। অরিজিনালি স্টেটের লিস্টে ছিল তোমার 66টা, ইউনিয়ন লিস্টে ছিল 97টা, আর কনকারেন্ট লিস্টে ছিল 47টা। ঠিক আছে, এই টেবিলটা একবার মাথায় রেখো। নেক্সট প্রশ্ন, কনস্টিটিউশন 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী লোকাল সেলফ গভর্নমেন্ট কনস্টিটিউশনের সাথে জড়িত। তো একটু আগেই বললাম 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে পঞ্চায়েতের সাথে জড়িত, আর 74 হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটির সাথে জড়িত। আর এখানে একটা হচ্ছে পার্টের 9-এর বি, এটা হচ্ছে জড়িত কার সাথে? কোঅপারেটিভ সোসাইটির সাথে। সেটাও মাথায় রেখো, পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। আর এর পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, গ্রাম সভাকে ভিলেজ লেভেল ডিরেক্ট ডেমোক্রেসিতে বাস্তব বা বেসিক ফোরাম হিসেবে ধরা হয়। কনস্টিটিউশনে গ্রাম সভা সংক্রান্ত প্রভিশন কোন আর্টিকেল আছে? একটু আগে আমি বলেছি, এটা হচ্ছে 243-এর এতে গ্রাম সভা নিয়ে কথা বলা আছে। তো ধরো আমাদের যে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম রয়েছে, ঠিক আছে, এই 3 টায়ার, এই 3টে টায়ারের মধ্যে প্রথম ভিলেজ লেভেলে যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এগুলো একটু মাথায় রেখো, গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, ব্লক লেভেল, ব্লক লেভেলে এটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি। আর ডিস্ট্রিক্ট লেভেলে এটাকে বলা হয় জেলা পরিষদ। নামগুলো তুমি এমন ভাবে মনে রেখো যে ভিলেজ মানে গ্রাম, তাই গ্রাম পঞ্চায়েত, ব্লক হচ্ছে সমিতি, তাই পঞ্চায়েত সমিতি, আর ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা, তাই জেলা পরিষদ। এরকম ভাবে মাথায় রেখো, তাহলে এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, কনস্টিটিউশন অনুযায়ী পঞ্চায়েতের গঠন, এটা কোন আর্টিকেলে বলা আছে? এটা হচ্ছে 243-এর বি নম্বর আর্টিকেলে বলা আছে। পরপর আর্টিকেল গুলো আমার এখানে দেওয়া আছে। দেখো, কনস্টিটিউশনাল প্রভিশন গঠন, কম্পোজিশনের কথা যদি বলি, তো কম্পোজিশন বা কনস্টিটিউশনাল প্রভিশন কোন আর্টিকেলে সবচেয়ে বেশি সম্পর্কিত? সেটা হচ্ছে 243-এর সি নম্বর আর্টিকেল। আর 243-এর ডি তে আছে হচ্ছে তোমার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওমেন রিজার্ভেশন সংক্রান্ত প্রভিশন, সেটা হচ্ছে তোমার 243-এর ডি তে আছে। ঠিক আছে, এই 4টে পড়লেই হবে, আর বাকি তোমাকে একটু আগেই বলে দিয়েছি, সেইগুলো দেখে যেও, এখান থেকে আর কোনো আর্টিকেল আসবে না। তো নেক্সট দেখো, কনস্টিটিউশন অনুযায়ী পঞ্চায়েতে ওমানদের জন্য মিনিমাম রিজার্ভেশন কত? 1/3। আমরা দেখেছি যে রিসেন্টলি যে সরকারের পরীক্ষাতেও সরকারি চাকরিগুলোতে স্টেট গভর্নমেন্টে এরপর থেকে কিন্তু 33.33%, অর্থাৎ 1/3% তোমার ওমানদের জন্য রিজার্ভেশনে রাখা হয়েছে। তো এটা কিন্তু পঞ্চায়েতে অনেকদিন থেকেই আছে। ঠিক আছে, পঞ্চায়েতের সদস্য সংখ্যার 1/3 মহিলাদের হতে হয়। নেক্সট,
আহ 16 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতের নর্মাল ডিউরেশন অবশ্যই 5 বছর। এই 5 বছরের মধ্যে তোমাকে ইলেকশন করে ফেলতে হয় যাতে টার্ম ভ্যাকেন্ট না হয়ে যায়। 17 নম্বর প্রশ্ন, কোনো পঞ্চায়েত মেয়াদ শেষ হওয়ার আগে ডিসলভ হলে তাহলে তো ইলেকশন কত সময়ের মাধ্যমে এখানে করতে হবে? ইলেকশন হচ্ছে ডিউরেশনের ডিসলিউশনের দিক থেকে 6 মাসের মধ্যে, ঠিক আছে। হঠাৎ করে ডিসলভ হয়ে গেছে, ঠিক আছে, রিমেইনিং টার্ম 6 মাসের বেশি, সেই ক্ষেত্রে ইলেকশন কত তারিখ করতে হবে? এই যে ডিসলভ হয়েছে তার 6 মাসের মধ্যে তোমাকে ইলেকশন সম্পন্ন করতে হবে। এরপরে 18 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতকে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং সোশ্যাল জাস্টিসের জন্য প্ল্যানস প্রিপেয়ার করার কথা যে বা পাওয়ার দেওয়া হয়েছে, সেটা কোন আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়েছে? 243-এর নম্বর আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়েছে। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, এটা পরীক্ষায় আসতেই পারে। নেক্সট প্রশ্ন দেখো, টোল ট্যাক্স, তো এইগুলো এখন বিশেষ পরিমাণে আসছে, যে টোল ট্যাক্স, ডিউটি, ট্যাক্স ফান্ড, ফিজ লেভি, অ্যাপ্রোপ্রিয়েশন করার ক্ষমতা স্টেট লেজিসলেটর পঞ্চায়েতকে কোন আর্টিকেলের মাধ্যমে দেয়? তো এটা দেয় হচ্ছে তোমার 243-এর নম্বর আর্টিকেলের মাধ্যমে। নেক্সট প্রশ্ন দেখো, ফিনান্সিয়াল গঠনের রিভিউ করার জন্য স্টেট ফিনান্সিয়াল কমিশনের প্রভিশন কোন আর্টিকেলে আছে? তো পঞ্চায়েতের ফিনান্সিয়াল প্রভিশন রিভিউ করার জন্য স্টেট ফিনান্সিয়াল কমিশন সেটা গঠন হবে কোন আর্টিকেলের মাধ্যমে? সেটা আর্টিকেলের গঠনের কথা হবে হচ্ছে 243-এর নম্বর আর্টিকেলের মাধ্যমে। আর কনস্টিটিউশনাল অডিট অ্যাকাউন্ট, তো দেখো পরপর জিনিসটা বুঝতে পারবে। ফিনান্স কমিশন কি করবে? এসে অডিট চেক করবে, তাহলে অডিট কোন নম্বর আর্টিকেলে থাকবে? এর পরেই থাকবে 243-জি। বারবার করে আমি একটা কথা বলি যে পলিটি মানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তো সায়েন্সটা যদি আমরা বুঝে যেতে পারি তাহলে এখানের প্রশ্নগুলো কিন্তু লজিক্যাল হইতে নিজেরাই অ্যান্সার করতে পারবো। তো আর্টিকেলের ফ্লো বোঝা জরুরি। আর্টিকেলের ফ্লো বুঝতে গেলে তোমাকে কনস্টিটিউশনের পরপর আর্টিকেলগুলো একবার পড়তে হবে। পরপর আর্টিকেলগুলো পড়া মানে শুধু মুখস্থ করে ফেলা নয়, কিভাবে একটার পর একটা গোছানো হয়েছে সেটা তুমি নিজেই আইডিয়া করতে পারবে যদি তুমি পড়াশোনা করো, এবং সেখান থেকে কিন্তু তুমি অ্যান্সারও নিজেরাই করতে পারবে। যদি তোমার আগের আর্টিকেলটা মনে থাকে তাহলে পরের আর্টিকেলটা কি বিষয় তুমি না জানা থাকলেও তুমি তার উত্তর নিজেরাই করতে পারবে। তো এখানে দেখো 22, পঞ্চায়েত ইলেকশনে সুপারিনটেন্ডেন্স ডিরেকশন এবং কন্ট্রোল কনস্টিটিউশনাল কোন কনস্টিটিউশন অথরিটির হাতে থাকে? তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের হাতে থাকে, ঠিক আছে, স্টেট ইলেকশন কমিশনের হাতে থাকে। নেক্সট প্রশ্ন, স্টেট গভর্নমেন্ট ইলেকশন কমিশনার কার দ্বারা অ্যাপয়েন্টেড হন? তো এটা অবশ্যই অ্যাপয়েন্টেড হন গভর্নরের দ্বারা। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত ইলেকশন ম্যাটার্স অর্ডিনারি কোর্টের ইনফারেন্স বার, এটা নিয়ে আমি একটু আগে বললাম কোর্টের বার কোন আর্টিকেলে আছে? 243-এর নম্বর আর্টিকেলে আছে। আর এই দুটো আর্টিকেল একবার জাস্ট দেখে যেও, এটা মুখস্থ এক্ষুনি করতে হবে না। 243-এর এম হচ্ছে পার্ট 9-এর, অর্থাৎ পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন, এক্সেপশন এবং স্পেশাল প্রভিশন নিয়ে। তো যে কোনো আর্টিকেলের শেষের দিকে থাকবে, দেখবে তুমি শর্ট আর্টিকেল এবং স্পেশাল প্রভিশন গুলো থাকে, যেমন সংবিধানে তুমি দেখো কনস্টিটিউশনের শেষের দিকে এটা রয়েছে। তো একইভাবে এখানেও দেখো একদম শেষের দিকে নম্বর আর্টিকেলে প্রভিশনের কথা বলা আছে। আর এনে আছে হচ্ছে তোমার এক্সিস্টিং ল, পঞ্চায়েতের ট্র্যাডিশনাল কন্টিনিউয়েন্স, এটা হচ্ছে অপশন এ দুটো একবার জাস্ট দেখে যেও, বেশি মন দিতে হবে না। 27 নম্বর আর্টিকেলে চলে আসি। 27 নম্বর আর্টিকেলে বলছে সেন্ট্রাল ফিনান্সিয়াল কমিশন স্টেটে কনসলিডেটেড ফান্ড অ্যাগুমেন্ট করার রেকমেন্ডেশন দিতে পারে যাতে পঞ্চায়েতের রিসোর্সের সাপ্লিমেন্ট হয়। এতে কোন আর্টিকেলের বর্ডার স্কোপের সাথে যুক্ত? তো এটা দেখো 280 নম্বর আর্টিকেল। 280 নম্বর আর্টিকেলেই সেন্ট্রাল ফিনান্স কমিশনের কথা বলা আছে, ঠিক আছে। তো সেন্ট্রাল ফিনান্স কমিশন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির রিসোর্স সাপ্লিমেন্ট করার রেকমেন্ডেশন দিতে পারে, যে ওখানে ওই জিনিসটা ভালো আছে তাহলে এখানে এই জিনিসটা তৈরি করা হোক, তাহলে তার ব্রডার স্কোপ বাড়তে পারে, তাহলে তার রিসোর্সের ইউজেস ঠিকঠাক করে বাড়তে পারে, সেইটা ক্ষমতা সিএফসি বা সেন্ট্রাল ফিনান্স কমিশনের আছে। নেক্সট কোশ্চেন, নেশন পঞ্চায়েতি রাজ ডে এটা কবে পালন করা হয়? এটা 24শে এপ্রিল পালন করা হয়। 24শে এপ্রিল পালন করা হয় কারণ এটা 73তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই দিন কার্যকরী হয়েছিল 24শে এপ্রিল।
এরপরে 29 নম্বর প্রশ্ন, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে মূলত কোন কনস্টিটিউশনাল মাইলস্টোনকে ফলো করে? তো এটা হচ্ছে কনস্টিটিউশন 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটু আগে আমি বললাম। 30 নম্বর প্রশ্ন, ডিরেক্ট প্ল্যানিং কমিটি প্রভিশন ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলের সাথে জড়িত? এটা হচ্ছে 243 জেড ডি। ঠিক আছে। বেসিক্যালি ডিরেক্ট প্ল্যানিং কমিটি পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি প্ল্যানসকে কনসলিডেট করার কাজটা করে থাকে। এরপরে কমিটিস, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এবং ইনস্টিটিউশন নিয়ে নেক্সট 50টা, নেক্সট 20টা প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্ন, ডিরেক্ট প্ল্যানিং কমিটির মেজর রোল কি? তো এদের কাজ হচ্ছে ডিরেক্ট ডেভেলপমেন্ট প্ল্যান কনসলিডেট করা। ঠিক আছে। মোটামুটি প্ল্যানের কি কি হতে পারে, প্ল্যান কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, সেই সমস্ত জিনিস নিয়ে ডিপিসি কাজ করে। এর পরের প্রশ্ন, বালবন্ত রায় মেহতা কমিটি। তো বেলবন্ত রায় মেহতা কমিটি এরাই প্রথম 3 টায়ার সিস্টেমের করেছিল, রেকমেন্ড করেছিল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। একটু আগে যেটা আমি তোমাদের বললাম, এটা কার কোন কমিটির রেকমেন্ডেশনে এসছে? বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতি কমিটি কোন সালে স্থাপন করা হয় বা কোন সালে ইমপ্লিমেন্ট করা হয়? এটা হচ্ছে 1957 সালে। 1957 সালে। ঠিক আছে। এটার সাথেই এটাও এর পরের প্রশ্নটাও এর সাথে লিঙ্কে, 57 সালে এটা তোমার বলবৎ রায় কমিটি তোমার সামনে এলো। আর এরপরে পঞ্চায়েতি রাজ প্রথম লঞ্চ করেছিল কোথায়? রাজস্থানে। রাজস্থানের নাগৌর জেলায়। ঠিক আছে, রাজস্থানের নাগরে এটা প্রথম ইমপ্লিমেন্ট হয়েছে। ঠিক আছে। তো এটা নাগরে ইমপ্লিমেন্ট হয়েছে 1959 খ্রিস্টাব্দে। 1959 খ্রিস্টাব্দে 2 অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন এটা ইমপ্লিমেন্ট করা হয়। এটাই ফার্স্ট পঞ্চায়েত রাজ ছিল। আর এরপরে আমরা এর ইতিহাসে আমরা দেখেছি লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য চোলদের প্রচন্ড পরিমাণে ক্রেডিট দেওয়া হয়। তারা প্রথম লোকাল সেলফ গভর্নমেন্টের ইন্ট্রোডাকশন করেছিল ইন্ডিয়াতে, এরকম বলা হয়। আর 35 নম্বর প্রশ্ন, অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি কোন মডেলের জন্য বিখ্যাত? এরা হচ্ছে 2 টায়ার কমিটি, 2 টায়ার সিস্টেমের কথা বলেছিল। একটা হচ্ছে জেলা পরিষদ, একটা হচ্ছে জেলা পরিষদ, যেটা যেটা বলবন্ত রায়ও বলেছিল। ঠিক আছে। আর একটা তারা বলেছিল হচ্ছে মন্ডল পরিষদ। ঠিক আছে। মন্ডল পঞ্চায়েত, সরি, মন্ডল পঞ্চায়েত। এই 2 টায়ার সিস্টেমের কথা তারা বলেছিল। আর একটা জিনিস বলে দিই, অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? তো অশোক মেহতা কমিটি হচ্ছে 1977 সালে। বেসিক্যালি পঞ্চায়েতি রাজ অবনতির কারণ অনুসন্ধান এবং স্থানীয় স্বায়ত্ত শাসনকে আরো কার্যকরার জন্য এই কমিটি নিযুক্ত করা হয়। এবং তারা পরবর্তীকালে বলে যে 3 টায়ার সিস্টেমকে 2 টায়ার করে দেওয়ার কথা, যদিও এটা মানা হয়নি। 36 নম্বর, এল এম সিংভি কমিটি পঞ্চায়েতের কোন গুরুত্বপূর্ণ রেকমেন্ডের সাথে জড়িত? তো দেখো, এটা কনস্টিটিউশনাল রেকগনিশন অফ পঞ্চায়েত, কনস্টিটিউশন রেকগনিশন অফ পঞ্চায়েত। ঠিক আছে। আর এই এল এম সিংভি কমিটির কথা যদি বলি, এল এম সিংভি কমিটি এটা কত সালে স্থাপিত হয়েছে? এটা হচ্ছে 1986 সালে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট কত সালে পাস হয়? এটা তো তোমরা অলরেডি বুঝতে পেরেছো, 1973 সালে পাস হয়েছিল। ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রেখো। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট কত সালে পাস হয়? 1973 সালে। ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত রাজ সিস্টেম সাধারণত কোন স্ট্রাকচার ফলো করে? স্বাভাবিকভাবে এটাও 3 টায়ার ফলো করবে, এটাতে আলাদা কিছু প্রশ্ন নেই। তারপরে হচ্ছে ভিলেজ লেভেল। ভিলেজ লেভেলে আমি একটু আগেই বলেছি, ভিলেজ মানে গ্রাম, তো এটার উত্তর স্বাভাবিকভাবে হবে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভিলেজারদের সবচেয়ে কাছের ইলেক্টেড বডি। কারণ গ্রাম পঞ্চায়েতের কিছু হলে ডাইরেক্ট অ্যাক্সেস একমাত্র তুমি গ্রাম পঞ্চায়েতের গিয়েই করতে পারবে, যিনি পঞ্চায়েত প্রধান থাকবে তার কাছে। নেক্সট, ব্লক লেভেল, আমি একটু আগেই বলেছি ব্লক মানে হচ্ছে সমিতি, তাহলে এটার উত্তর হবে পঞ্চায়েত সমিতি। আর পঞ্চায়েত সমিতির হেড হচ্ছে সভাপতি, আর ডেপুটি হচ্ছে সহকারী সভাপতি। আর নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেলে আমি একটু আগেই বললাম, ডিস্ট্রিক্ট লেভেল হচ্ছে জেলা পরিষদ।
নেক্সট প্রশ্ন দেখো, ওয়েস্ট বেঙ্গলের গ্রাম পঞ্চায়েতে ইলেক্টেড হেডকে কি বলা হয়? তো প্রধান বলা হয়, পঞ্চায়েত প্রধান আমরা বলে থাকি। নেক্সট, গ্রাম পঞ্চায়েতে ডেপুটি হেডকে কি বলা হয়? তো প্রধান যদি এটা বলা হয়, স্বাভাবিকভাবে এটা উপপ্রধান বলা হবে। আমরা পঞ্চায়েত ওয়েব সিরিজটা সবাই দেখেছি, সেখানে প্রধান ভীষণ পপুলার, উপপ্রধানও ভীষণ পপুলার, দুজনই খুব পরিচিত মুখ। তো এরপরে দেখো, পঞ্চায়েত সমিতির হেড, পঞ্চায়েত সমিতির হেডকে কিছুই না, সভাপতি বলা হয়। আর এর যে ডেপুটি হেড, তাকে কি বলা হয়? সহকারী সভাপতি। আর জেলা পরিষদের হেডকে তাহলে কি বলা হবে? জেলা পরিষদের হেডকে বলা হয় গণ জেলা পরিষদের হেডকে কি বলা হবে? সভাধিপতি, সভাধিপতি বলা হয়। আর এর যে ডেপুটি হেড, সহকারী সভাধিপতি, সহকারী সভাধিপতি। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। তাহলে আমরা দেখলাম গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধান, উপপ্রধান; পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ক্ষেত্রে সভাপতি এবং সহসভাপতি; এবং জেলা পরিষদের ক্ষেত্রে সভাধিপতি এবং সহকারী সভাধিপতি। নেক্সট প্রশ্ন, গ্রাম সভা নিয়ে। গ্রাম সভা বলতে কোন বডিকে বোঝায়? তো এটা দেখো, রেজিস্টার্ড গ্রাম পঞ্চায়েত এরিয়ার রেজিস্টার্ড ভোটার্স বডি, ঠিক আছে। তো বেসিক্যালি কিছুই না। তো গ্রাম সভা বলতে বোঝানো হয় পাবলিক অ্যাকাউন্টেবিলিটির একটা ফোরাম, ঠিক আছে। তো এটা যারা অল রেজিস্টার্ড ভোটার তাদের বডি। তো গ্রাম সংসদ বলতে কি বোঝানো হয়? গ্রাম সংসদ বলতে বোঝানো হয় গ্রাম পঞ্চায়েতের একটি ওয়ার্ডের ফোরাম, ভোটারদের ফোরাম, ঠিক আছে। একটা কনস্টিটিউয়েন্সি বা ওয়ার্ড থাকে, তো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনেকগুলো ওয়ার্ড বা অনেকগুলো কনস্টিটিউয়েন্সি থাকে, সেই এলাকার যে সেই ভোটারদের ফোরাম, সেটাকে বলা হয় কি? গ্রাম সংসদ। পঞ্চায়েতি রাজের ডিভলিউশন বলতে কি বোঝানো হয়? ডিভলিউশন বলতে বোঝানো হয় ফাংশন, ফান্ড আর ফাংশনারি ট্রান্সফার, ঠিক আছে। ডিভলিউশন মানে মনে রাখবে তিনটে এফ, ডিভলিউশন মানে মনে রাখবে তিনটে এফ: ফাংশন, ফান্ড আর ফাংশনারি। মানে কত টাকা আসছে, কিভাবে কাজ, কি কাজ হচ্ছে আর কিভাবে কাজ হচ্ছে। এর পরের প্রশ্নগুলো আছে রুরাল স্কিম, ডিজিটাল পঞ্চায়েত এবং ফিন্যান্স থেকে। এর প্রথম প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য, এতদিন এত আহ, সময়কার স্বাধীনতার পরবর্তী সময় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্কিম, সেটা হচ্ছে মনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা কত দিনের কাজ দেয়? আমরা সবাই জানি এটাকে বলা হয় 100 দিনের কাজ। তো এটা হচ্ছে 100 দিনের কাজ দেয়। নেক্সট, মনরেগা কোন মিনিস্ট্রির আন্ডারে জড়িত? এটা কিন্তু মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, কেউ করে দিও না, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের সাথে জড়িত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মনরেগা থেকেই, মনরেগা জব কার্ড সাধারণত কার কাছে থাকে? মনরেগাতে জব কার্ড কার কাছে থাকে? রেজিস্টার্ড রুরাল হাউস ওয়ার্কার, যে তার কাছে থাকে, অর্থাৎ যে কাজ করছে তার কাছে জব কার্ড থাকে। এতে ডিমান্ড করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে কোন প্রভিশন রিলিভেন্ট হতে পারে? আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স, ঠিক আছে। আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স আছে। ওয়ার্ক ডিমান্ড করার পর টাইম বাউন্ড এমপ্লয়মেন্ট না পেলে তাকে কি দিতে হবে? তাকে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স দিতে হবে। কারণ তুমি তাকে বলেছিলে যে তুমি তাকে 100 দিনের কাজ মিনিমাম দেবে, তুমি যদি সেটা কোনো কারণে না দিতে পারো, তাহলে সে কদিনের জন্য দিতে পারোনি, তার জন্য তোমাকে সেটা অ্যালাউন্স দিতে হবে। এর পরের প্রশ্ন, মানরেগাতে ট্রান্সপারেন্সি এবং পাবলিক অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য কোন মেকানিজম সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে সোশ্যাল অডিট। সোশ্যাল অডিট পাবলিক ভেরিফিকেশন প্রসেস, যেখানে ভিলেজাররা রেকর্ড এবং ফিল্ড ওয়ার্ক কম্প্যারিজন করে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, PMAYG, মূলত কোন অবজেক্টিভের সাথে যুক্ত? কোশ্চেনটার নাম শুনেই বুঝতে পারছো, রুরাল রোড কানেক্টিভিটির সাথে এটা জড়িত, ঠিক আছে। সরি, রুরাল রোড বলছি, রুরাল হাউজিং এর সাথে এটা যুক্ত। আর আরবান হাউসের সাথে যারা জড়িত, সেটাকে কি বলা হয়? PMAYU, ঠিক আছে, ইউ ফর আরবান। 37 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন রুরাল ইনফ্রাস্ট্রাকচারের সাথে যুক্ত? দেখতেই পাচ্ছ গ্রাম সড়ক, তার মানে বুঝতেই পারছি এটা রুরাল রোড কানেক্টিভিটির সাথে যুক্ত। এটা কার সাথে যুক্ত? রুরাল রোড কানেক্টিভিটির সাথে যুক্ত। এর পরের প্রশ্ন, জল জীবন মিশন। জল জীবন মিশনের প্রধান লক্ষ্য কি? ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ ওয়াটার কানেকশন, ঠিক আছে। এখানে প্রত্যেক বাড়িতে আহ ব্যবহারযোগ্য জল দেওয়ার কথা বলা হচ্ছে। জল জীবনের পপুলার ফ্রেজ হার ঘর জল, আশা করি তোমরা সবাই শুনে থাকবে, হার ঘর জল।
নেক্সট প্রশ্ন, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ SBMG প্রাইমারিলি কোন বিষয়ের সাথে রিলেটেড? রুরাল স্যানিটাইজেশন এবং ওপেন ডিফেকশন ফ্রি স্ট্যাটাস। আমাদের এটা অনেকদিন ধরে চেষ্টা চলছে যে ওপেন ডিফেকশন বা বাড়ির বাইরে পাবলিক প্লেসে বা ছড়ানো জায়গায় আমরা যে মাঠ ঘাটে তোমার ল্যাট্রিন করার কথা বলি সেইটা কমানোর কথা চেষ্টা চলছে, এবং এইটা নিয়ে আমাদের SBMG এর প্রাইমারিলি মোটিভ যুক্ত। কোশ্চেন নম্বর 60, দীনদয়াল অন্তর্জয় যোজনা এন এল এম NRLM মানে হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। এগুলো কিন্তু ফুল ফর্ম পরীক্ষা দিতে পারে, আমি তাই জন্য আলাদা করে কিন্তু দিইনি। তো এটার ফোকাস এরিয়া কোনটা? সেলফ হেল্প গ্রুপ আর রুরাল লাইভলিহুড। ঠিক আছে, এরা সেলফ হেল্প গ্রুপকে হেল্প করে, রুরাল লাইভলিহুড বা রুরালে যে ইনকাম সেটাকে বাড়ানোর চেষ্টা করে। নেক্সট, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান এর মেন ফোকাস এরিয়া কি? ক্যাপাসিটি বিল্ডিং পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং, ইনস্টিটিউশনাল ট্রেনিং, এই সমস্ত নিয়ে কাজ করে কে? RGSA বা রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ যোজনা অভিযান। সরি। নেক্সট কোশ্চেন, গ্রাম স্বরাজ পোর্টাল। গ্রাম স্বরাজ পোর্টাল কেন খোলা হয়েছে? এটা হচ্ছে পঞ্চায়েত প্ল্যানিং, অ্যাকাউন্টিং এবং রিপোর্টিং এর জন্য। গ্রাম স্বরাজ পোর্টাল কিসের জন্য? পঞ্চায়েত প্ল্যানিং, অ্যাকাউন্টিং এবং রিপোর্টিং এর জন্য। নেক্সট কোশ্চেন, পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS এর সঙ্গে স্বরাজ ইন্টিগ্রেশন পঞ্চায়েতের কোন ক্ষেত্রে সাহায্য করে? সেটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট এবং ফান্ড ট্র্যাকিং এ সাহায্য করবে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তাদের সমস্ত পেমেন্ট বা বিল বানানোর প্রক্রিয়া এই PFMS মাধ্যমে হয়, সেটা যারা পরীক্ষা যারা চাকরি করছে তারা অলরেডি জানো। এর পরের প্রশ্ন, অডিট অনলাইন পোর্টাল পঞ্চায়েত গভর্নেন্সে কোন কাজে ব্যবহার করা হয়? তো অডিট অনলাইন দেখেই বুঝতে পারছো এটা গভর্নমেন্টের এক্সটার্নাল এবং ইন্টারনাল অডিট ফ্যাসিলিটেট করার জন্য ব্যবহার করা হয়। বেসিক্যালি অডিটের কাজ কি? তুমি যে কাজগুলো করেছো, তুমি যে খরচা করেছো, যে ইনকাম গুলো করেছো, সেগুলোতে কোনো মিসম্যাচ আছে কিনা সেটা কাজ করার সেটা দেখার কাজ করে কে? অডিট করে। এরপরে 65 নম্বর প্রশ্ন, সার্ভে অফ ভিলেজেস আবাদি ম্যাপিং উইথ ইম্প্রোভাইজ টেকনোলজি ইন ভিলেজ এরিয়া, এটাকে আবার হচ্ছে কিসের ফুল ফর্ম? এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। সমিতাবোর ফুল ফর্ম। সমিতাবোর ফুল ফর্ম কি? সার্ভেজ অফ ভিলেজেস আবাদি ম্যাপিং অ্যান্ড উইথ ইম্প্রোভাইজ টেকনোলজি। এর মেন অবজেক্টিভ কি? এর মেন অবজেক্টিভ হচ্ছে রুরাল ইনহ্যাবিটেড ল্যান্ড আর প্রপার্টি ম্যাপিং আর প্রপার্টি কার্ড। ঠিক আছে, আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি, সার্ভে অফ ইন্ডিয়া, এই ডিপার্টমেন্টে আমাদের ডিপার্টমেন্ট থেকে সামিতাবো স্কিমের কাজ করা হয়, যেখান থেকে সার্ভেয়াররা বিভিন্ন এলাকায় যায়, যেই এলাকাতে ধরো বেশিরভাগ জায়গাতে মানুষ বসবাস করে না, সেইখানে ল্যান্ড থেকে মাপ নিয়ে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বানানোর চেষ্টা করে সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট, সমিতাবো স্কিম বাস্তবায়নের কোন টেকনোলজি সবচেয়ে বেশি অ্যাসোসিয়েটেড? তো এটা দেখো উত্তর হবে ড্রোন সার্ভে। আমাদের অফিস থেকেও এখন প্রচুর ড্রোন আমদানি হচ্ছে, সেই ড্রোন থেকে সার্ভে করে উপর থেকে ছবি তুলে বা ভিডিও করে সেইগুলোর ম্যাপিং করার কাজ হয়। এরপরে সামিতাবো বাস্তবায়নের টেকনিক্যাল পার্টনার হিসেবে কোন অর্গানাইজেশন গুরুত্বপূর্ণ? তো একটু আগেই আমি বলছিলাম আমাদের ডিপার্টমেন্টের কথা, আমাদের ডিপার্টমেন্টের সার্ভে অফ ইন্ডিয়া, এই ডিপার্টমেন্টটি কাজ করে, সমিতাবর বাস্তবায়নের কাজ এখন করছে। তো আমাদের ডিপার্টমেন্টের কোশ্চেন, যত WBCS এও দেখেছিলাম টোপোগ্রাফিক্যাল ম্যাপ কারা তৈরি করে, এটা আমাদের ডিপার্টমেন্টের প্রশ্ন, ভাল লাগে। সবচেয়ে পুরনো সার্ভে অফিস, ইন্ডিয়ার সবচেয়ে পুরনো সার্ভে অফিস হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? এটাও পরীক্ষার প্রশ্ন আছে। হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুনে। হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুনে। আর এই যে বলছিলাম সবচেয়ে পুরনো সার্ভে অফিস, তো এটা গঠিত হয়েছে 1767 সালে। তাহলেই বুঝতে পারছো তো কত পুরনো। নেক্সট, গ্রাম মানচিত্র অ্যাপ্লিকেশন পঞ্চায়েত প্ল্যানিং কোন ধরনের সাপোর্ট দেয়? তো এটা অবশ্যই স্বাভাবিকভাবে দেখেই বুঝতে পারবে। তো এটা সাপোর্ট দেবে হচ্ছে তোমার গ্রাফিক GIS বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমে স্পেশাল প্ল্যানিং করার জন্য। নেক্সট, মিশন অন্তর্দয়া রুরাল গভর্নেন্স কোন জায়গায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট গ্যাপ এবং ইন্ডিকেটর আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। এর পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান GPDP-র ফুল ফর্ম, আশা করি এখানে দিয়েই দিয়েছি ভুল করে। তো GPDP-র ফুল ফর্ম কি? GPDP-র ফুল ফর্ম হচ্ছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, অপশন সি। নেক্সট, BPDP-র ফুল ফর্ম। BPDP ফুল ফর্ম এখানে আমি দিয়েই ফেলেছি, ব্লক পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান।
ব্লক পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, অর্থাৎ উত্তর হবে অপশন ডি। তিনটে জিনিস আমি এখানে বলি, একবারেই বলে দিই। একটা হচ্ছে জিপিডিপি গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, একটা হচ্ছে বিপিডিপি ব্লক পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, আর একটা হচ্ছে ডিপিডিপি, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান। ঠিক আছে, এই তিনটেই মাথায় রেখো, এগুলো ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। এর পরের প্রশ্ন, সাবকি যোজনা সবকা বিকাশ ক্যাম্পেইনটি কোন প্ল্যানিং প্রসেসকে স্ট্রেনথেন করার সাথে লিঙ্ক? তো এটা দেখো, উত্তর হবে পিপলস প্ল্যান ক্যাম্পেইন বা গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান। একটু আগে আমি যেটা বললাম সেটার সাথে এটা লিঙ্ক রয়েছে, যে সবাই কাছে যোজনা পৌঁছাক এবং সবাই ডেভেলপমেন্ট করুক, সেটাই হচ্ছে এই স্কিমের মেন লক্ষ্য, গভর্নমেন্ট স্কিমগুলোকে প্রমোট করা। পঞ্চায়েত লেভেলের প্ল্যানিং এ কনভার্জেন্স বলতে কি বোঝানো হয়? তো কনভার্জেন্স বলছে অনেক, কনভার্জ মানে বুঝতেই পারছো এক জায়গায় অনেকগুলো আসা, ডাইভার্স মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, তো কনভার্জ মানে বিভিন্ন স্কিমস এবং রিসোর্স একসাথে ব্যবহার করা, যাতে লোকাল ডেভেলপমেন্টের যে গোল সেটা তাড়াতাড়ি অ্যাচিভ করা সম্ভব হয়। এরপরে 75 নম্বর প্রশ্ন, 15th ফিনান্স কমিশন গ্র্যান্টস টু পঞ্চায়েত সাধারণত কোন ধরনের ভাগে পাওয়া যায়? এটা হচ্ছে টাইড এবং আনটাইড গ্র্যান্টস, টাইড এবং আনটাইড গ্র্যান্টস। ঠিক আছে, এখানে বলে রাখি, টাইড গ্র্যান্ট বলতে বোঝানো হয় যেটা তোমার আবদ্ধ অনুদান। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে ফান্ডের টাকাটা সেটা আগে থেকে ঠিক করে দেওয়া কিছু নির্দিষ্ট জনকল্যাণমূলক কাজেই খরচা করা হয়। আর আনটাইড গ্র্যান্ট বলতে কি বোঝানো হয়, এই ফান্ডের টাকা কিভাবে খরচা করা হবে সেটার ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত বা স্থানীয় পৌরসভার নিজস্ব স্বাধীনতা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে আনটাইড। একটা হচ্ছে তোমার উপর বলা দেওয়া হচ্ছে এই খাতেই খরচা করবে, আর একটা খাত বলে দেওয়া হচ্ছে না কোন ইয়ের আন্ডারে, কোন হেডের আন্ডারে পাচ্ছে সেটা বলে দেবে, বাট কোথায় খরচা করতে হবে সেটা বলবে না। ঠিক আছে, সেটা তুমি নিজের মতো করতে পারো। এরপরে 15 ফিনান্স কমিশনের টাইড গ্র্যান্ট জেনারেলি কোন ডেভেলপমেন্ট এরিয়ার সাথে বেশি লিঙ্ক থাকে? তো এটা দেখো, ড্রিঙ্কিং ওয়াটার আর স্যানিটাইজেশন। তো প্ল্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্থানীয় পানীয় জলের সরবরাহ এর সাথে লিঙ্কেড থাকে। পঞ্চায়েতের ওন সোর্স রেভিনিউ, পঞ্চায়েতের ওন সোর্স রেভিনিউ বলতে কি বোঝায়? পঞ্চায়েতের ওন সোর্স রেভিনিউ বলতে নিজস্ব ট্যাক্স, নিজস্ব ফিস বা টোলস সেইগুলোকে বোঝানো হয়। এরপরে কিছু সিস্টেম নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে পিএআই, এলএসডিজি, পেশা বা এবং 11 শিডিউল, এইখান থেকে আমাদের পরের 22টা প্রশ্ন রয়েছে। তো দেখো, পিএআই এর ফুল ফর্ম কি? পিএআই এর ফুল ফর্ম হচ্ছে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স। নেক্সট প্রশ্ন, পিএআই এর মেন পারপাস কি? মেন পারপাস কি? তো এর মেন পারপাস স্বাভাবিকভাবেই কি, এর মেন পারপাস হচ্ছে পঞ্চায়েতের পারফরমেন্স এবং ডেভেলপমেন্টের প্রোগ্রেস মেজার করা। তো স্বাভাবিকভাবে উত্তর হবে অপশন এ। এটার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, যে এই যে পিএআই বা পঞ্চায়েত অ্যাডভান্স ইন্ডেক্স, এটা হচ্ছে ভারতের পঞ্চায়েতি রাজ কর্তৃক বা পঞ্চায়েতি রাজ মিনিস্টার পঞ্চায়েত রাজ কর্তৃক প্রবর্তিত একটা বিশেষ সূচক, যা সার্বিক উন্নয়ন, এসডিজি বা উন্নয়নের লক্ষ্যমাত্রা, সেলফ ডেভেলপমেন্ট গোল, এইগুলোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এটা কে পাবলিশ করে? তো এটা কে পাবলিশ করে? পঞ্চায়েত পঞ্চায়েত অ্যাডভান্স ইন্ডেক্স। একটু আগে বললাম মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, এমওপিআর। এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে। আর এর টেকনিক্যাল পার্টনার কে, সেটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে। টেকনিক্যাল পার্টনার হচ্ছে এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স ইনফরমেটিক্স সেন্টার। নেক্সট, এলএসডিজির ফুল ফর্ম, এলএসডিজির ফুল ফর্ম তো এখানে দিয়েই দিয়েছি, সেটা হচ্ছে লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো পঞ্চায়েতে লোকাল এলএসডিজি বা লোকাল ডেভেলপমেন্ট সাস্টেনেবল গোলস এর জন্য কতটি ব্রড স্কিম অ্যাডাপ্ট করা হয়েছে? তো এখানে 9টা ব্রড স্কিম অ্যাডাপ্ট করা হয়েছে, যেখানে তোমার পভার্টি ফ্রি, হেলদি, চাইল্ড ফ্রেন্ডলি, ওয়াটার সাফিসিয়েন্ট, ক্লিন, গ্রিন, সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, সোশ্যালি ইকুয়ালিটি, গুড গভর্নেন্স, ওম্যান ফ্রেন্ডলি পঞ্চায়েত, এই সমস্ত থিমগুলোকে অ্যাডাপ্ট করা হয়েছে।
নেক্সট এসডিজি বা লোকাল সাস্টেনেবল গোলস অর্জনের গ্লোবাল টার্গেট ইয়ার হচ্ছে 1930। ঠিক আছে, 1930-এর মধ্যে এটা এসডিজির 2030 আন্ডারে এটা কাজ করছে। আর এটা ইউএন অ্যাডাপ্ট করেছে, ইউনাইটেড নেশন অ্যাডাপ্ট করেছে 2015 সালে। নেক্সট প্রশ্ন, প্রভার্টি ফ্রি অ্যান্ড এনহান্স লাইভলিহুড পঞ্চায়েত থিম কোন বিষয়ের সাথে যুক্ত? আমি একটু আগেই বলেছি, এটা রুরাল লাইভলিহুড এবং প্রভার্টি ইরাডিকেশনের সাথে বা প্রভার্টি রিডাকশনের সাথে যুক্ত। এর যে আন্ডারে যে স্কিমগুলোর কথা বললাম, যে ডে এনআরএলএম, একটু আগেই দেখবে পিএম এওয়াই বা মানরেগা, এই স্কিমগুলোর থেকে ভবিষ্যতে কিন্তু অনেক প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। এরপরে 84 নম্বর প্রশ্ন, চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত থিম কোন বর্ডার ফ্রেমওয়ার্কের একটি অংশ? এটা একটু আগেই আমি যেটা কথা বললাম সেটার অংশ, সেটা হচ্ছে লোকালাইজেশন অফ এসডিজি বা লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফ্রেমওয়ার্কের সাথে এটা যুক্ত। আর এই চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত এর সাথে কিন্তু আইসিডিএস বা মিড ডে মিল স্কিম বা অঙ্গনারী এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে ওম্যান ফ্রেন্ডলি পঞ্চায়েত থিম, ওম্যান ফ্রেন্ডলি পঞ্চায়েত থিম মূলত কোন বিষয়ের উপর যুক্তি দেয়? তো এখান থেকে তুমি দেখেই বুঝতে পারছো ওম্যান ফ্রেন্ডলি মানে সেটা ওম্যান এম্পাওয়ারমেন্ট এবং সেফটিকে বোঝাবে। আর অফ ওয়াটার সাফিসিয়েন্ট পঞ্চায়েত থিম কোন বর্ডার ডেভেলপমেন্ট গোলের সাথে এজেন্ডার সাথে যুক্ত? তো এটা যেহেতু ওয়াটার, এটা তোমার লোকালাইজড এসডিজির সাথে যুক্ত হবে। এর পরের প্রশ্ন, গুড গভর্নেন্স পঞ্চায়েত থিম এটা কিসের সাথে যুক্ত? গুড গভর্নেন্স পঞ্চায়েত এটা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং সার্ভিস ডেলিভারির সাথে যুক্ত। নেক্সট স্পেশাল ফুল ফর্ম উপরেই দেওয়া আছে, প্রভিশন অফ দ্য পঞ্চায়েত অ্যাক্ট, প্রভিশন অফ দ্য পঞ্চায়েত অ্যাক্ট, পিইএসএ, পেশা। নেক্সট, প্রভিশন অফ পঞ্চায়েত অ্যাক্ট কত সালে ইনঅ্যাক্ট হয়েছে? এটা কত সালে ইনঅ্যাক্ট হয়েছে? এটা হয়েছে তোমার 1996 সালে, 1996 সালে ইনঅ্যাক্ট হয়েছে। নেক্সট, প্রভিশন অফ দ্য পঞ্চায়েত মূলত কোন এরিয়ার পঞ্চায়েতের সাথে যুক্ত? এটা হচ্ছে শিডিউল এরিয়া, পঞ্চায়েতের যে শিডিউল এরিয়া সেটার সাথে যুক্ত। এক্সটেনশন শিডিউল এরিয়া দেখেছো নামের মধ্যে, এটা কিন্তু পরীক্ষায় দেবে না, শুধুমাত্র পেশা দিয়ে দেবে। ঠিক আছে, পেশা মূলত কোন এরিয়ার সাথে যুক্ত? এটা হচ্ছে শিডিউল এরিয়ার সাথে যুক্ত। আর নেক্সট দেখো, এস এর ফুল ফর্ম হচ্ছে শিডিউল এরিয়া, এটা তো তোমার বলার কিছু আলাদা করে মানে নেই। 91 এর প্রশ্নটার উত্তর হচ্ছে প্রভিশনকে গুরুত্ব দেওয়ার মেন কারণই হচ্ছে এটাই, যে শিডিউল এরিয়াতে গ্রাম সভা লেড সেলফ গভর্নেন্স নিয়ে আসা। কারণ বিভিন্ন শিডিউল এরিয়াতে আমরা দেখেছি আদিবাসীদের বাস থাকে, সেখানে পঞ্চায়েতের কন্ট্রোল করা ভীষণ চাপ হয়ে যায়, তো সেটাই লক্ষ্য নিয়ে এই অ্যাক্ট আনা হয়েছিল। 92 নম্বর প্রশ্ন, 11 শিডিউলের নিচের কোন পঞ্চায়েত সাবজেক্ট হিসেবে ইনক্লুডেড? এগ্রিকালচার। তো অবশ্যই এগ্রিকালচার পঞ্চায়েতের সাবজেক্ট হিসেবে ইনক্লুডেড রয়েছে। সেটা পঞ্চায়েত থেকে বিভিন্ন স্কিম বার করা হয়, এনিম্যাল হাজবেন্ডারি তৈরি করা হয়, ফিশারি তৈরি করা হয়, মাইনর ইরিগেশনের গল্প করা হয়। তো এগুলো সমস্ত কিছু পঞ্চায়েত সাবজেক্টের সাথে যুক্ত। এরপরে 11 সাবজেক্টের আবার একটা প্রশ্ন, পঞ্চায়েত সাবজেক্টের মধ্যে কোনটা রয়েছে এই চারটের মধ্যে? তো এই চারটের মধ্যে কোনটা রয়েছে? এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। দেখলেই বুঝতে পারবে ড্রিঙ্কিং ওয়াটার। দেখো তুমি নিজেরাই এই কোশ্চেনগুলো উত্তর করার চেষ্টা করো, আশা করি নিজেরাই পারবে। এবার বলো এই চারটের মধ্যে কোনটা পঞ্চায়েতের সাবজেক্টের সাথে জড়িত? ওয়ার অ্যান্ড পিস হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। কারেন্সি প্রিন্টিং এটাও নয়, ন্যাশনাল অ্যান্থেম হবে না, হ্যাঁ একদম ঠিক ধরেছো। রেশন বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা কিন্তু এর মধ্যে আসবে। এরপরে তো মেইনটেনেন্স অফ কমিউনিটি অ্যাসেট, কমিউনিটি অ্যাসেট যে মেনটেন করবে এটাও কিন্তু পঞ্চায়েতের লিস্টের মধ্যেই রয়েছে। নেক্সট, আবার একটা প্রশ্ন যেটা সাবজেক্টের কথা বলছে, চারটে সাবজেক্টের মধ্যে কোনটা 11 শিডিউলের মধ্যে রয়েছে? আবার নিজেরাই পড়লে পারবে যেটার মধ্যে কোনটা থাকতে পারে, নিজেরাই করলে বুঝতে পারবে। হ্যাঁ একদম ঠিক বলেছে, সোশ্যাল ফরেস্ট্রি উত্তর হবে। নেক্সট, 11 শিডিউলে কোনটা আবার রয়েছে? একই প্রশ্ন, আবার নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখি এটা কি উত্তর দাও, আমি উত্তর দিলাম না 97টা, নিজেরা বলো দেখি, কমেন্ট বক্সে জানাও 97টা উত্তর কি হবে। 98 আবার একটা পঞ্চায়েত সাবজেক্টের প্রশ্ন, এটার উত্তর হবে ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। 99 এর প্রশ্নটা হচ্ছে কি, স্টেট ফিনান্স কমিশন তার রেকমেন্ডেশন কার কাছে সাবমিট করে? তো এটা গভর্নরের কাছে সাবমিট করে, তারপরে স্টেট গভর্নরকে সাবমিট করার পরে স্টেট লেজিসলেচারের সামনে ধরা হয়।
আর আজকের শেষ প্রশ্ন 100 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত রিলেটেড জিকে থেকে পঞ্চায়েতি রাজ সিস্টেমের সুইটেবল সামারি কোনটি? তো এটা দেখো 4টে অপশন তোমার কাছে দেওয়া আছে, তো এটার কাছে উত্তর হবে অপশন সি, ইট ইজ এ কনস্টিটিউশনাল মেকানিজম ফর ডিসেন্ট্রালাইজড পার্টিসিপেটরি রুরাল সেলফ গভর্নেন্স। ঠিক আছে, এটা কিন্তু কোনো পার্লামেন্টের সাবস্টিটিউট নয়, এটা একটা সেলফ গভর্নেন্স সিস্টেমের মতন করে কাজ করে। বেসিক্যালি এই কোশ্চেনগুলো এই জন্যই দেওয়ার যে আগামী কালকে আহ, মানে আগামী সময়ে যে এক্সাম পঞ্চায়েতের হতে চলেছে সেখানে পঞ্চায়েত থেকে প্রশ্ন আসবে। তাই এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলো থেকে ভালো করে একবার রিভিশন করে চলে যাও, এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এরকম ভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের জিকে সিরিজ আনতে চলেছি, এমসিকিউ সিরিজ আনতে চলেছি। সেখানে শুধুমাত্র আমি এমসিকিউ নিয়ে আলোচনা করি না, আজকেও দেখলে আমি একটা এমসিকিউ একটা জায়গা থেকে দিলে পরের এমসিকিউটা ওই জায়গা থেকেই দিয়েছি, যাতে সেই রিলেটেড জায়গা থেকে সমস্ত এমসিকিউ আমাদের একসাথে কভার করা হয়ে যায়। আর আমি চেষ্টা করছি তোমাদের কাছে আজকে যেমন পঞ্চায়েত রিলেটেড জিকে গুলো তুলে ধরলাম, এভাবে হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স এবং সায়েন্স এবং আলাদা করে ইংরাজি গ্রামারের সিরিজ তৈরি করার, যেখানে আমরা আসন্ন পরীক্ষাগুলোতে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত বা স্টেটের পরীক্ষাগুলোতে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে গিয়ে বারবার করে রিকোয়েস্ট করছি জানাও যে তোমাদের কোন বিষয়ে ভিডিও দেখতে ভালো লাগছে বা আগামীতে কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও। আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও একটু উপকৃত হয়, আমরাও একটু উপকৃত হই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টেট গভর্নমেন্ট ব্যাচ চালু হয়ে গেছে। যারা যারা স্টেটের পরীক্ষাগুলো ফোকাস করে ভর্তি হতে চাইছো, পড়াশোনা করতে চাইছো, তারা মোস্ট ওয়েলকাম। নিচে দেওয়া নাম্বারের এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইন ব্যাচ চলছে নদিয়াতে এবং হাওড়াতে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে শিগগিরই পরবর্তী ভিডিওতে।